দ্য এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজও ভারত প্রসঙ্গ, মুরগির গলা নাকি বাঘের থাবা, এই যে মূল বিষয়, এই বিষয়ে আসার আগে আমাদের কিছু তথ্য জানা দরকার। ওই শানে নজুল আর কি, ভারত এক বিশাল দেশ, এর সমস্যা অনেক। একটা বড় সমস্যা হলো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। এই ভারতের এক- বিভিন্ন জায়গায় আছে, অর্থাৎ শুধুমাত্র যে একটা বা দুটো রাজ্যে তা না। আমরা জানি আগে সেই নকশালাইট যে মুভমেন্ট ছিল, নকশালদের, সেটা সেখান থেকে আমরা ওখান থেকে মাওয়িস্টরা সেটা অন্যত্র নিয়ে গেছে, নকশাল তখন শেষ হয়ে গেছে। আমরা জানি সেই কাশ্মীরের কথা, কিন্তু ও এগুলো দমন করেছে। কিন্তু সবচেয়ে মাথা ব্যথার কারণটা হলো 60টি রাজ্য ভারত চিন্তা করে। সেই 60টি রাজ্য হলো যেটা দক্ষিণ পূর্বে, উত্তর পূর্বে আর কি, ভারতের উত্তর পূর্বে এই 60টি রাজ্য। এবং এই 60টি রাজ্য মেইনল্যান্ড অর্থাৎ মূল ভূখণ্ড থেকে 60টি রাজ্যের সঙ্গে যোগসূত্র শুধু একটি করিডোরের মাধ্যমে, সেটার নাম হলো শিলিগুড়ি করিডোর। এটা 22 থেকে 31 কিলোমিটারের মতো চওড়া আর কি। এই 7টি রাজ্য যেমন অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয়া, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, এই 7টি রাজ্যের বেশ এই বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন, কয়েকটা রাজ্যে তো প্রকট ছিল, এই আন্দোলন চলেছে। যেমন বেশ কিছু সংগঠন আমরা জানি, নাম উলফা, ইউএনএলএফ এবং দ্য পিপলস লিবারেশন আর্মি অফ মণিপুর। এই সমস্ত সংগঠনগুলো ভারতের মাথা ব্যথার কারণ। আগে ছিল, এগুলোকে অনেকে দমন করেছে, কিন্তু এখনও সেগুলো পুরোপুরি শেষ হয়নি। তাই ভারত মনে করে যে এই সমস্ত দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে তার করিডোর দরকার। ওই একটা করিডোর দিয়ে মানে ঠিক সম্ভব না। নিরাপত্তা নিশ্চিত করা মানে হলো, ভারত মনে করে যে চীনের আক্রমণ হতে পারে। আমরা জানি ডোকলামের ব্যাপার। তো এখন ভারত চায় যে তার নিরাপত্তা খুব সুসংগত হোক এই 7টি রাজ্যে, এবং সেই জন্যে তার করিডোর প্রয়োজন। একটা করিডোর অলরেডি করে ফেলেছে, তার নাম হলো কালাডান প্রজেক্ট, যেটা কলকাতা থেকে বঙ্গোপসাগর হয়ে মায়ানমারের রাখাইন রাজ্যের উপর দিয়ে সোজা উত্তরে চলে গেছে এবং সেটা মিজোরামের ওখানে গিয়ে মিশেছে। এইটাকে ওই কালাডান প্রজেক্ট যেটা বললাম, এই প্রজেক্টে এই করিডোরটা ভারতের জন্যে খুব একটা নির্ভরযোগ্য করিডোর হতে পারেনি। কারণ আমরা জানি যে এই জায়গায়, অর্থাৎ এই রাখাইন রাজ্যে, রাখাইন প্রভিন্সে, এখানে যে আর্মি আছে, অর্থাৎ আরাকান আর্মি, তাদের সঙ্গে মায়ানমার আর্মির যুদ্ধ হচ্ছে। সেই জন্যে ভারত চাচ্ছে যে বাংলাদেশের উপর দিয়ে কিছু করিডোর নেয়া। বিশেষ করে শেখ হাসিনা থাকার সময় আমরা শুনেছি যে রেলওয়ে ট্রানজিটের কথা বলেছে, কিন্তু আসলে এটা করিডোর। এই করিডোর তাদের দরকার, এবং একটা চুক্তির জায়গায় বোধহয় পৌঁছে গিয়েছিল। আমরা পুরোপুরি, কারণ হাসিনা তো কখনো কোনো কিছু প্রকাশ করেনি, এবং প্রকাশ করার যে দরকার সেটাও সে মানে বোঝেনি। আর একটা হলো আমাদের উত্তরের যে তেঁতুলিয়া আছে, তেঁতুলিয়া থেকে একটা করিডোর বের করা আর কি, যেটা রেলওয়ে করিডোরের কথা বলা হচ্ছে। সেটা 535 মাইলের মতো, এবং যেটা তেঁতুলিয়ার থেকে করিডোর যাওয়ার কথা সেটা হলো 2.5 থেকে 3.5 কিলোমিটারের মতো। এই করিডোরগুলো দেয়া সম্ভব না বাংলাদেশের জন্য, কারণ এখানে অনেক রিস্ক রয়ে গেছে, নিরাপত্তার সমস্যা হতে পারে। কারণ ভারতের যে এই করিডোরে যাওয়া, এটার পেছনে মূল কারণ হলো চীন, এবং চীন মনে করে ভারত যে চীন হয়তো কখন একটা সময় উত্তর, ওই যে আগে ডোকলামে যেমন হয়েছিল, সে
উত্তরের দিক থেকে পুশ করবে এবং সোজাই উত্তর পূর্বাঞ্চলের এই 7টি রাজ্যের স্থিতিশীলতাকে নষ্ট করবে বা কিছু দখলও করবে। অর্থাৎ এখানে একটা যুদ্ধাবস্থার পরিস্থিতি হবে এই চিন্তা করেই কিন্তু এই করিডোরগুলো নেয়া। এখন সেই প্রেক্ষিতে আমরা কি করে করিডোর দিতে পারি? কারণ আমরা তখন একটা ইজি টার্গেট হয়ে যাব। এই জিনিসটা আমাদের নীতি নির্ধারকরাই শুধু না, আমাদের এখানে যারা ছাত্র আন্দোলন করেছিল, যারা ছাত্র সমন্বয়কারী বা আন্দোলনের যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সমন্বয়কারী, তারা সবাই জানে এবং তারা আমাদের চেয়ে অনেক বেশি জানে। এটা দেয়া যাবে না। ভারতকে এটা বুঝতে হবে। তেঁতুলিয়াও তেমনি, কারণ তেঁতুলিয়াটা আর একটু বিপজ্জনক ব্যাপার এই জন্য যে ওখানে তেঁতুলিয়ার থেকে ওই জায়গাটা দিলে আলটিমেটলি ওই তেঁতুলিয়ার ওই পুরো জায়গাটুকু, যতটুকু জায়গা আছে ওই জায়গাটুকু ভারতের অধীনে চলে আসবে। এখন আমরা তো এই সমস্ত মানে রিস্ক নিতে পারি না, এটা আমাদের পক্ষে সম্ভব না। তো এই প্রেক্ষিতে ভারতের মিডিয়াতে একটা শোরগোল শুনতে পাচ্ছি। কিছু কিছু মানে পণ্ডিত, অতিমাত্রায় পণ্ডিত ব্যক্তি একটা আগ্রাসনী নীতি নেয়ার পক্ষে কথা বলছেন। তাদের কথা হলো ওই যে আমাদের শিলিগুড়ি করিডোর আছে যেটা দিয়ে মানে ওই 7টি রাজ্যের সঙ্গে যোগাযোগ করা যায়, ওই শিলিগুড়ি করিডোরে ওখানে আমরা একটু পুশ করি এবং মানে ধাক্কা দেই দখল করি, অর্থাৎ পুশ অ্যান্ড ক্যাপচার স্ট্র্যাটেজি। মাথা খারাপ আমি এই জন্য বলছি যে বাংলাদেশের মানুষ এখন আর সেই শেখ হাসিনার আমলে মানুষ না। এরা সবাই সজাগ এবং তারা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার জন্যে জান দিতে প্রস্তুত এবং জান দিয়েছে, প্রাণ দিয়েছে। তো এই যে এই স্ট্র্যাটেজিগুলো নেওয়ার পেছনে হয়তো আমরা মনে করি রয়ের কোনো বুদ্ধি থাকতে পারে। মানে হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। এটা ভারতের একটা গুপ্তচর সংস্থা। মানে তো কাঁচা, কিন্তু এরা পাকা কাজ করেছে। তারা ওই শ্রীলঙ্কাতে সেখানে বিদ্রোহ দমন করেছে। সিকিমটাকে তো একেবারে ভারতের সঙ্গে যোগ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এরা একেবারেই কাঁচা। বুঝতেও পারেনি যে হাসিনাকে পদত্যাগ করতে হবে, হাসিনা চলে যাবে। দি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ, লন্ডনের একটা থিঙ্ক ট্যাঙ্ক, এরা শেখ হাসিনার যে আবার 2 দিন আগেই বলে দিয়েছিল যে এরকম কিছু একটা ঘটতে যাচ্ছে। কানে দেয়নি, কানে নেয়, ওটার কোনো গুরুত্বই দেয়নি এবং যা ঘটার তা ঘটে গেল। তো এখন আমরা মনে করি যে ভারতের যে নীতি নির্ধারক আছেন তারা বাস্তবতার নিরিখে বিদেশ নীতি রচনা করবেন। আমাদের দুর্ভাগ্য হলো যে এখনো পর্যন্ত ভারত এই জিনিসটা উপলব্ধি করতে পারেনি, তাই মনে হচ্ছে। কদিন আগে আমাদের যে মানে বন্যা সূত্রপাত, কি নিদারুণ অবস্থা, মানুষ ভেসে গেছে, গরু ছাগল ভেসে গেছে, সমস্ত ফসল ডুবে গেছে, শেষ হয়ে গেছে। এর পেছনে ভারতের হাত আছে অনেকে মনে করেন, বিশেষ করে ত্রিপুরা। কেন ত্রিপুরার একটা বাঁধ, ওখান থেকে একটা বাঁধ খুলে গেছে বা খুলে দিয়েছে, এইরকম একটা আমরা খবর পেয়েছি। তো ত্রিপুরার এটা কি ত্রিপুরার রাজ্য সরকারের ব্যাপার ছিল নাকি এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার ছিল, এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত ঠিক জানি না বা সেরকম তথ্য আমাদের কাছে নেই। কিন্তু যদি ত্রিপুরা রাজ্য থেকে এটা হয়ে তারা যদি করে থাকেন, তবে একটাই আমি মনে করি তার পেছনে যুক্তি, সেই ত্রিপুরা যিনি মুখ্যমন্ত্রী ভদ্রলোক তো হাসিনার কাছ থেকে যথেষ্ট মানে হাড়িভাঙ্গা আম খেয়েছেন। তো ওখানে হাড়িভাঙ্গা আমের স্বাদ ভুলতে পারছেন না। এখন সেই দুঃখে হয়তো যে আর কোনো পাবেন না, হাসিনা তো চলে গেছে, পাবেন না, সেই দুঃখে হয়তো ওই বাদটা ছেড়ে দিয়েছেন, দিয়ে আমাদেরকে এই কষ্ট দেবে, দেখো তোমরা যা করেছো তার ফলটা দেখো। তো এই জাতীয় মানে কাজ কতখানি যে মানে ক্ষতিকর ভারতের জন্য, সেটা নিশ্চয়ই ভারত সরকার একটা সময় গিয়ে বুঝতে পারবে। কারণ এতে আমাদের জনসাধারণ মনে
আমরা তো জানি অলরেডি যে অবস্থা হাসিনা করেছে তাতে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে অনেক অবনতি ঘটেছে। আমরা একটা বিশ্বাসের মানে জায়গায় চির ধরেছে এবং বলতে গেলে পুরোপুরি অনাস্থা রয়ে গেছে। অর্থাৎ ভারত যদি সত্যও বলে আমরা সেটা বিশ্বাস করব না। কারণ নিশ্চয়ই এর পেছনে কোনো একটা রহস্য থাকতে পারে, কোনো একটা উদ্দেশ্য থাকতে পারে। এইরকম ধারণা আমাদের হয়েছে। তো এখন এইরকম ধারণা নিয়ে পাশের দেশের সঙ্গে মানে পাশের দেশের বিরুদ্ধে এরকম একটা ধারণা নিয়ে থাকাটা যেমন আমাদের জন্য ঠিক না, তেমনি ভারতও তার প্রতিবেশীর প্রতিবেশীর মধ্যে এরকম ধারণা জন্মানোটাও তাদের জন্য ঠিক না। তো এখন ভারত যেটা এই যে বন্যা হয়ে গেল, এটা তো বিশাল ক্ষতি। আমাদের তো আর বলার কিছু নেই। এখন এরপরেও ভারত কিন্তু কিছু কাজ করতে পারে যা দিয়ে আস্থাটাকে ফিরিয়ে আনা যায়। আমার মনে হয় আমাদের সত্যিকার অর্থে যদি বাংলাদেশের মানুষের কাছে ভারত বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চায়, একটা আস্থা অর্জন করতে চায়, তাহলে এই মুহূর্তে যে কাজটা ভারত করতে পারে সেটা হলো শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণ করা, নিদেন পক্ষে তাকে বিতাড়িত করা ভারত থেকে। যদি তাই হয় তাহলে আমরা দেখব যে নতুন যে যুগের সূচনা হবে, যে সম্পর্কের সূচনা হবে, সেই সম্পর্ক কিন্তু ভারতের অনেক সমস্যাকে সমাধান করবে। যেমন ওই যে 7টি রাজ্যের যে সমস্যা আছে, অর্থাৎ সেখানে বিচ্ছিন্নতাবাদী, তারা মাথা চাড়া দিতে পারবে না, কারণ জানবে যে তার প্রতিবেশী বাংলাদেশ ভারতের ঘনিষ্ঠ বন্ধু, এবং বাংলাদেশও তখন বন্ধু রাষ্ট্রের জন্যে ওই সমস্ত বিচ্ছিন্নতাবাদী যারা আছে তাদের বিরুদ্ধে যতটুকু সম্ভব শক্তি প্রয়োগ করবে। এটা ভারতের বোঝা উচিত। তাছাড়া এই যে আমাদের বর্ডারে সীমান্তে যে হত্যা, এগুলোও বন্ধ হবে। এই যে কদিন আগে সীমান্তে বেড়া দিয়ে যে একটা অন্যায়ভাবে বেড়া দিতে পারেনি, অবশ্যই বিজেপি সেটা বন্ধ করে দিয়েছে। এদের যে একটা অবিশ্বাসের আবার বীজ রোপণ করছে, এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে ভারতকে। ভারত যদি এগুলো করতে পারে তাহলে একটা নতুন যুগের সূচনা হবে এবং বাংলাদেশ ভারত এই সম্পর্কটা অনেকের কাছে তুলনীয় হতে, অনেকের কাছে এটা একটা ইন্সপিরেশন, অর্থাৎ অনুপ্রেরণা, অনেক দেশের জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করবে। ভারত, আমি বিশ্বাস করি ভারতে অনেক অনেক ব্যক্তি আছেন, অনেক শিক্ষিত মেধাবী ব্যক্তি আছেন যারা এই জিনিসগুলোকে বিশ্লেষণ করে নীতি নির্ধারণী পর্যায়ে তাদের মতামত দেবেন এবং একটা সুন্দর বিদেশ নীতি রচনা করে আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন। এই আশাবাদ নিয়ে আমি শেষ করছি। আবার দেখা হবে।